আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে। এই যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। এইবার সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি জেনারেল সহ নিহত 7। এরপর জানিয়ে দেব মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় বিদেশি সহ বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত। জানিয়ে দেব রাফায় অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরায়েল। এবং সর্বশেষ জানিয়ে দেব যোগগুরু রামদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের কড়া হুঁশিয়ারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানি জেনারেল সহ নিহত 7। সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেট ভবনে ইসরায়েলি হামলায় 7 কর্মকর্তা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ডস। সোমবার 1 এপ্রিল এ ঘটনা ঘটে, খবর বিবিসির। এলিট কুদস বাহিনীর সিনিয়র কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও তার সহকারী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাজি রহিমি নিহতদের মধ্যে রয়েছেন। ইরান ও সিরিয়ার সরকার এ হামলা নিন্দা করেছে। হামলায় ইরানি দূতাবাসের পাশের ওই ভবনটি ধ্বংস হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিবেদন নিয়ে মন্তব্য করে না। সাম্প্রতিক বছরগুলোতে সিরিয়া ইরানের সঙ্গে জড়িত এবং তাদের সহযোগী সশস্ত্র গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে শত শত হামলা চালানোর কথা অবশ্য স্বীকার করে ইসরায়েল বাহিনী। সশস্ত্র এসব গোষ্ঠীকে বিপ্লবী গার্ড অর্থায়ন ও প্রশিক্ষণ দেয় বলে অভিযোগ ইসরায়েলের। গত বছরের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ এবং লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত অন্যান্য গোষ্ঠীগুলোর আন্তঃসীমান্ত হামলার প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েল পাল্টা হামলা জোরদার করেছে। তবে সোমবারের এই হামলা পরিস্থিতি আরও গুরুতর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি বিমান দামেস্কে পশ্চিম মেঝেও এলাকার ইরানি কনসুলেট ভবনকে লক্ষ্য করে হামলা চালায় স্থানীয় সময় সোমবার বিকেল 5টায়। মন্ত্রণালয় জানায় সিরিয়ার বিমান রক্ষা বাহিনী তাদের ছোড়া কিছু ক্ষেপণাস্ত্রকে গুলি করে ধ্বংস করেছে, কিন্তু বাকিগুলো পুরো ভবনটি ধ্বংস করেছে এবং ভেতরে থাকা সবাইকে হত্যা ও আহত করেছে। ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ ও আহতদের উদ্ধারের কাজ চলছে, তবে হতাহতের সংখ্যা জানাতে পারেনি মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রদূত হোসেইন আগরি বলেছেন, ইসরায়েল F-35 যুদ্ধবিমান নিষ্ঠুরভাবে আমার বাসস্থান এবং দূতাবাসের কনসুলার বিভাগ ও ইরানের সামরিক অ্যাটাশদের লক্ষ্যবস্তু করেছে। ইরানের রাষ্ট্রীয় টিভিকে তিনি বলেন, কয়েকজন কূটনীতিক সহ 5 থেকে 7 জন নিহত হয়েছেন। পরে ইরানের বিপ্লবী গার্ডস এক বিবৃতি জানায় তাদের 7 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদি ও সিনিয়র সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাজি রহিমি রয়েছেন। জাহেদি ইসরায়েলের দীর্ঘদিনের অভিযানে নিহত সর্বোচ্চ সামরিক কর্মকর্তা বলে মনে করা হচ্ছে। সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেগদাদ এই জঘন্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করে বলেন, এতে বেশ কিছু নিরপরাধ মানুষ নিহত হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মেগদাদের সঙ্গে একটি টেলিফোন কথোপকথনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান এই হামলাকে সব আন্তর্জাতিক বাধ্যবাধকতা ও চুক্তির লঙ্ঘন বলে বর্ণনা করেছেন এবং এজন্য ইহুদিবাদী শাসককে দায়ী করেছেন। এ ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের গুরুতর প্রতিক্রিয়ার প্রয়োজনের উপর জোর দেন তিনি। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই খবর সম্পর্কে অবগত রয়েছেন। সোমবার সাংবাদিকদের ব্রিফিংয়ে আইডিএফ এর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর ইলাতে একটি নৌঘাঁটিতে ড্রোন হামলা হয়েছিল, যা খুবই গুরুতর ঘটনা। ড্রোনটি ছিল ইরানের প্রস্তুতকৃত ও পরিচালিত। গত শুক্রবার দামেস্কো ও আলেপ্পোতে ইসরায়েলি হামলায় 53 জন নিহত হওয়ার পর এই ড্রোন হামলা চালানো হয়েছিল। নিহত 53 জনের মধ্যে 38 সিরীয় সৈন্য এবং ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর 7 সদস্য ছিলেন। মাঝারি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। চলতি বছর কিম জং উনের সরকারের নিষিদ্ধ অস্ত্র পরীক্ষার ক্ষেত্রে এটি ছিল সর্বশেষ পদক্ষেপ। মঙ্গলবার তারা এ পরীক্ষা চালায় বলে জানিয়েছে সিউলের সামরিক বাহিনী। এই উৎক্ষেপণটি ছিল 2024 সালের তৃতীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এর আগে মার্চ মাসে কিমের তত্ত্বাবধানে জটিল জ্বালানি চালিত একটি এবং জানুয়ারিতে হাইপারসনিক ওয়ারহেড সম্বলিত আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিলেন পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, কিম একটি নতুন ধাঁচের মাঝারি পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন পরীক্ষা তদারকি করার 2 সপ্তাহেরও কম সময় পর এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন। সংবাদ মাধ্যমটি আরও জানায়, তিনি এবছর
সুপার লার্জ রকেট লঞ্চার ড্রিল এবং ট্যাঙ্ক মহড়া তদারকি করবেন। জয়েন্ট চিফস অব স্টাফ বলেন, সিউলের সামরিক বাহিনী পিয়ংইয়ং থেকে পূর্ব সাগর অভিমুখে উৎক্ষেপণকারী ক্ষেপণাস্ত্রটি 6টা 53 দিকে গ্রিনিচ মান সময় 21টা 53 শনাক্ত করে। এটি একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পূর্ব সাগর জাপান সাগর নামে পরিচিত। জেসিএস বলেন, সাগরের পানিতে পড়ার আগে ক্ষেপণাস্ত্রটি প্রায় 600 কিলোমিটার পথ অতিক্রম করে। তিনি আরও জানান, তারা উত্তর কোরিয়ার উস্কানিমূলক সামরিক কার্যক্রমের পর্যবেক্ষণ জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সাথে প্রাসঙ্গিক তথ্য গুরুত্ব সহকারে শেয়ার করছে। জেসিএস বলেন, আমরা কোরীয় উপদ্বীপের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ উত্তর কোরিয়ার নির্লজ্জ উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এদিকে জাপানও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছে এবং দেশটি তাদের কোস্টগার্ডকে সতর্ক থাকতে বলেছে এবং পতিত কোনো বস্তুর কাছে না গিয়ে তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক সরকারি সূত্রের বরাত দিয়ে জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, ক্ষেপণাস্ত্রটি জাপানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জোনের বাইরের নৌসীমায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিদিশা সাংবাদিকদের বলেন, উত্তর কোরিয়াকে এবছর বারবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে দেখা যাচ্ছে। তিনি আরও বলেন, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি এবং একদম অগ্রহণযোগ্য। সূত্র বাসস। ইসরায়েলি হামলায় বিদেশি সহ বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন ত্রাণকর্মী নিহত হয়েছে। ত্রাণ সংস্থাটি এ খবর জানায়। সোমবার গাজায় খাদ্য সরবরাহ করতে গিয়ে তারা নিহত হয়। এদের মধ্যে 4 জন বিদেশি রয়েছে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন নামের এনজিও প্রতিষ্ঠাতা সেফ জোশে আঞ্জেস বলেন, আজ গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন তার কিছু ভাই ও বোনদের হারিয়েছে। যুক্তরাষ্ট্র সদর দপ্তর কেন্দ্রীয় এই সংস্থা এই ঘটনাকে ভয়াবহ বলে বর্ণনা করেছে। একই সাথে বলেছে, মানবিক ত্রাণকর্মী ও বেসামরিক লোকজনকে কখনোই টার্গেট করা উচিত নয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি 4 ত্রাণকর্মী ও তাদের গাড়ি চালকের লাশ হাসপাতালে নেওয়া হয়েছে। 4 বিদেশি নাগরিকের 3 জন ব্রিটিশ, অস্ট্রেলিয়ান ও পোলিশ, একজনের পরিচয় এখনো জানা যায়নি। ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা মর্মান্তিক এই ঘটনার বিষয়টি বুঝে নিতে সর্বোচ্চ পর্যায়ে পর্যালোচনা করে যাচ্ছে। একই সাথে তারা ফিলিস্তিনের ত্রাণ সরবরাহে ডব্লিউসি-কে সাথে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে। সাইপ্রাস থেকে নৌকার মাধ্যমে যে 2টি এনজিও গাজায় ত্রাণ সরবরাহ কাজ করে যাচ্ছে, ডব্লিউসি-কে তার একটি। এছাড়া গাজায় অস্থায়ী জেটি নির্মাণের কাজের সাথেও এনজিওটি জড়িত। গত প্রায় 6 মাসের যুদ্ধে গাজায় মানবিক সংকট তীব্র রূপ নিয়েছে। অঞ্চলটিতে দুর্ভিক্ষ আসন্ন বলে জাতিসংঘ বারবার সতর্ক করে আসছে। ফলে অবরুদ্ধ গাজায় ত্রাণ সরবরাহ জোরদারে ব্যাপক চাপের মুখে রয়েছে ইসরায়েল। সূত্র বাসস। অভিযান নিয়ে মার্কিন উদ্বেগ আমলে নেবে ইসরায়েল। রাফায় পরিকল্পিত অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগকে আমলে নেবে ইসরায়েল। হোয়াইট হাউস সোমবার একথা জানিয়েছে। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফার যুদ্ধে বাস্তুচ্যুত 10 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। রাফায় ইসরায়েলের স্থল অভিযানের পরিকল্পনা এবং গাজায় ব্যাপক বেসামরিক প্রাণহানি নিয়ে ইসরায়েলের সাথে তার মূল সমর্থনকারী যুক্তরাষ্ট্রের টানাপোড়েনে হোয়াইট হাউস এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভানের অংশগ্রহণে 2 ঘন্টার ভিডিও কনফারেন্সের আলোচনায় উভয় পক্ষ রাফা নিয়ে একটি গঠনমূলক কার্যক্রমে পৌঁছেছে। এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র রাফায় অভিযান নিয়ে তাদের উদ্বেগ ব্যক্ত করেছে। ইসরায়েল এই উদ্বেগ আমলে নিতে সম্মত হয়েছে। ইসরায়েলের পক্ষে আলোচনায় অংশ নিয়েছে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জাবি হানিকবি এবং কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার। এই আলোচনার সূত্র ধরে আগামী সপ্তাহে উভয় পক্ষ মুখোমুখি বৈঠকে বসবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। রাফায় অভিযান নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটনে প্রতিনিধি দল পাঠানোর কথা ছিল ইসরায়েলের, কিন্তু সম্প্রতি যুদ্ধবিরতি বিষয়ক জাতিসংঘের নিরাপত্তা বৈঠকের প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো না দেওয়ায় তেল আবিব সে সিদ্ধান্ত বাতিল করে। গত বছরের 7 অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড় ধরনের হামলা চালায়। পরে ইসরায়েল গাজায় পাল্টা হামলা শুরু এবং হামাসকে নিশ্চিহ্নের অঙ্গীকার করে। ইসরায়েলের অব্যাহত হামলায় এ পর্যন্ত 32,845 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সূত্রবাদ। যোগগুণদেবকে ভারতীয় সুপ্রিম কোর্টের করা হুঁশিয়ারি। নিজের প্রতিষ্ঠিত আয়ুর্বেদিক পণ্যের সংস্থা পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপন নিয়ে করা হুঁশিয়ারি শুনেছেন ভারতীয় যোগগুরু বাবা রামদেব। মঙ্গলবার 2 এপ্রিল সেলিব্রিটি এ যোগগুরুকে কঠিন পদক্ষেপের জন্য তৈরি থাকতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। এদিন রামদেবের সঙ্গে আদালতে হাজিরা দেন তার সহযোগী আচার্য বালকৃষ্ণ। এর আগে ভুল বিজ্ঞাপন সংক্রান্ত মামলায় আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছিল রামদেব এবং আচার্য বালকৃষ্ণকে, কিন্তু কোনো জবাব না আসায় ক্ষোভ প্রকাশ করেন ভারতের সুপ্রিম কোর্ট। 2 এপ্রিল তাদের দুজনকে হাজিরা দিতেই হবে জানিয়ে কড়া নির্দেশ দেন আদালত। সেই নির্দেশ মেনেই আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে হাজিরা দেন তারা। প্রসঙ্গত, ভুল বিজ্ঞাপন সংক্রান্ত উক্ত মামলায়
মামলায় পতঞ্জলির বিরুদ্ধে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অভিযোগ ছিল অ্যালোপ্যাথি চিকিৎসা এবং চিকিৎসকদের অপমান করেছে রামদেবের সংস্থা। এছাড়া কোভিড-19 এর ভ্যাকসিন নিয়েও এই সংস্থা ভুল প্রচার করেছে বলে অভিযোগ করা হয়। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দাবি, পতঞ্জলির করা দাবিগুলো আদৌ সত্য বলে প্রমাণিত নয় এবং তা 1954 সালের ড্রাগস অ্যান্ড আদার ম্যাজিক রেমেডি আইন এবং 2019 সালের উপভোক্তা সুরক্ষা আইনের মতো আইনগুলোকে সরাসরি লঙ্ঘন করে। সঠিক সময় ব্যবস্থা গ্রহণ না করায় পুরো বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারেও সমালোচনা করেন সুপ্রিম কোর্ট।